না বরণ করবো না, আমি নেবো না, না নেবো না। কিসের জন্য বরণ নেবো আপনার কাছ থেকে? আমি কি এত মানুষকে দাঁড় করিয়ে রেখেছেন আপনি, আমি গলায় মালা নেবো? বক্তব্য দেওয়ার নাম ঘোষণা করে নাহলে ছেড়ে দেন, চলে যাচ্ছে। কি করতে পারি আমি? না আমি করবো না। এখন ভাইজানকে ব্যাচ পড়াচ্ছেন। না না না, আমার নাম ঘোষণায় বক্তব্য দেবো। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের বসার জন্য আমি চেয়ার বা চট কোনো ব্যবস্থা করতে পারিনি, এই জন্য হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইজান নিজেও এসে দাঁড়িয়ে আছেন, উনি নিজেও বসতে চায়নি, এই জন্য আপনার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাইছি। ভাই আমাকে ক্ষমা করে দেবেন, আগামীতে যখন আবার প্রোগ্রাম আমাদের হবে সেরকম আমরা সুন্দরভাবে ব্যবস্থা করব। সরি ইজ নট এনাফ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সরি ইজ নট এনাফ। আর কালকে আমাদের হাতে আপনারা বিধানসভা তুলে দেবেন। আমরা যদি এতটুকু অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমরা কি বিধানসভা চালাবো? আমি সিরিয়াস বলছি, কটা লোক হলো ওটা নিয়ে আমি একবারের জন্য ভাবি না। কটা লোক হয়েছে ওটা নিয়ে আমি একবারের জন্য ভাবি না, কিন্তু অ্যারেঞ্জমেন্ট একটু গঠনমূলক হওয়া দরকার। একটা চট তো দেওয়া দরকার। আপনারা এত বাইকে তেল পেট্রোল পুড়িয়ে আসছেন, কাউকে কি 50 টাকা দেওয়া হয়েছে বলুন আপনারা যে বাইকে আসার জন্য? নিজের গাঁটের টাকা তেল খরচ করে আসছেন, আসলে আপনারা আক্রমণ হতে পারে এটাও আপনারা জেনে আসছেন। কালকে আমার একটা কাকে ধরেছিল পুলিশে, ওরা পতাকা বেঁধেছিল বলে এদের মারধর করেছে, আপনাকে তুলেও নিয়ে চলে গেছিল। কেন এরা তারপরেও এসছে? এরা বলুন কেন? ভালোবাসা থাকে তো। তো একে যদি ন্যূনতম আমি রেকগনাইজ না করতে পারি তাহলে আমার থেকে ব্যর্থ আর কেউ হতে পারে না। বসো ভাই বসো। আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে অধিকার সভা, বক্তব্য দেওয়ার অনেক ছিল, সিরিয়াস বলছি, আমার মাইন্ড ঘেটে গেছে। আমি আজকে একটা প্রোগ্রাম ছিল, একটা স্কুলের প্রোগ্রাম, সেখানে আমি বলেছিলাম এখানে গিয়ে একটু SIR নিয়ে বলবো। সিরিয়াস বলছি, আমার মাইন্ড ঘেটে গেছে, বক্তব্য দেওয়ার আর মাইন্ড নাই। মানে আমি আমার দেখুন, আমি আমাকে দুঘা মারলে আমার রাগ হয় না, আমার ভালোবাসার মানুষদের উপর যদি বেইনসাফি হয় না আমার মাথা গরম হয়ে যায়। এসে দেখছি এত ভালোবাসার মানুষকে দাঁড় করিয়ে রেখেছে, বসার মধ্যে চট দেয়নি, আমার মাইন্ড সিরিয়াস বলছি ঘেটে গিয়েছে। আজকে আমার এই ভাইটা পতাকা লাগাতে গিয়েছিল, তারপরে গতকালকে তারপরে আক্রমণ হয়েছে, মারধর করেছে। পতাকা লাগানো গণতন্ত্রের পরিপন্থী না গণতন্ত্রের মধ্যে আমাদেরকে জানতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখবেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। এটা মানে কি? ভারতবর্ষে তাহলে 2200 থেকে 2500 পার্টি আছে। পার্টি একাধিক করার স্বাধীনতা তার মানে আমার দেশে আছে। আপনার ভালো লেগেছে আপনি ISF করছেন, ওনার ভালো লেগেছে উনি তৃণমূল করছেন, কারো ভালো লেগেছে কংগ্রেস করছে, কারো ভালো লেগেছে TDP করছে, কারো ভালো লেগেছে মিম পার্টি করছে, কারো ভালো লেগেছে বিজেপি করছে, কারো ভালো লেগেছে আপনার CPM করছে, কারো ভালো লেগেছে ফরওয়ার্ড ব্লক করছে। এটা আমাদের স্বাধীনতার মধ্যে পড়ে, যার যেটাকে ভালো লাগবে সে পার্টিটা করবে। এটা আমাদের সংবিধান আমাকে সেই রাইটটা দিয়েছে। তাহলে একটা পার্টির কর্মসূচিকে সামনে রেখে পতাকা লাগাচ্ছিল, ব্যানার লাগাচ্ছিল, দেয়াল পোস্টার লাগাচ্ছিল, তার উপরে অত্যাচার হবে কেন? তবে যারা অত্যাচার করছে তারা নিশ্চিতভাবে সংবিধানের অধিকারকে আঘাত দিচ্ছে। আর্টিকেল 324 তার পাওয়ারকে এক্সারসাইজ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ ইলেকশনকে কন্ডাক্ট করা, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা, অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া,
তার একটা সেকশন অনুযায়ী 326 ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক ভোটার লিস্টে নাম তোলা, এইগুলো হচ্ছে তার কাজ। আপনারা বলুন, আমাদের পার্টির ব্যানার লাগাতে গিয়ে, পতাকা লাগাতে গিয়ে, দেয়াল লিখতে গিয়ে যারা অত্যাচার করছে আমাদের কর্মীদের উপরে, তারা সংবিধানকে মান্যতা দিচ্ছে না সংবিধানের বাইরের কাজ করছে? বলুন, সংবিধানের বহির্ভূত যারা কাজ করবে, সংবিধানকে যারা আক্রমণ করবে, তারা দেশদ্রোহী না দেশপ্রেমিক? একবার থাকতে চাইছে তারা কেরা? তারা দেশদ্রোহী। আমরা সংবিধানকে মেনে চলি, সংবিধান আর্টিকেলকে মান্যতা দিই। অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড হলে আর বরঞ্চ তারা কিভাবে করবে তার আমি ব্যবস্থা করে দিই। আমি দুটো উদাহরণ দেব, করেছি বলে বলছি না, বাস্তবিক অর্থে আমি এই রাজনীতিটা করার জন্য আমরা এই আমাদের দলের অবতারণা হয়েছে, আমাদের পার্টিকে আমরা তৈরি করেছি। মূল্যবোধের রাজনীতি করতে চাই আমরা, সৌজন্যতার রাজনীতি করতে চাই আমরা, মানুষের উপকার করবো এই জন্য রাজনীতি করতে চাই। আপনারা একবার দেখেছিলেন কলকাতাতে বিধানসভার গেটের সামনে তৃণমূল নামক দলের একটি পতাকা মাটিতে লুটোপুটি করছিল পড়ে, আমি সেখানে পতাকাটাকে তুলে সুরক্ষিত জায়গায় রেখেছিলাম। এই রাজনীতি আমি বাংলায় আমরা আনতে চাই। আর উল্টে দেখুন, তৃণমূলের ভাইয়েরা আমাদের দেয়ালে লাগানো পতাকাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আমাদের দেয়ালে লাগানো ওয়াল পোস্টারকে ছিঁড়ে দিচ্ছে, বা আমাদেরকে পতাকা লাগাতে গেলে তারপরে আক্রমণ করছে। ওদের সাথে আমাদের এটা তফাৎ। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল স্কুলের, স্বাধীন শিশু শিক্ষা নিকেতন স্কুলের একটা রক্ত অর্পণ শিবিরে গিয়েছিলাম। ফেরার পথে আমি খবর পেলাম আবার আজকে ওই উলুবেড়িয়া শহরে তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম আছে। স্বাভাবিকভাবে আমার পেছনে প্রচুর বাইক নিয়ে আসছিল, আমি তাদেরকে তাড়া দিয়ে পার করে দিলাম, আর আমার সাথে তোমাদের যেতে লাগবে না। কারণ এটাই, ওরা একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে, তাদের স্লোগান দেখবে, হয়তো আমাকে দেখার পর একটু বেশি স্লোগান দিতে পারে, দিক তো আমার কোনো সমস্যা নেই। যদিও আজকে কিন্তু কেউ দেয়নি, সেটাও আপনাদের বলছি আমি, বরঞ্চ হাত দেখিয়েছে, ভাইজান যাচ্ছে বলেছে। সত্য কথা বলবো ভাই, আমি রাজনীতির ময়দানে মিথ্যার আমি আশ্রয় নেব না। তা যদি আমাকে থেকে দুটো স্লোগান দেয়, আমাদের সাথে বাইকের যারা যাবে, ভাইজান যাচ্ছে, ওদের পিক আপ বেড়ে যাবে, ওরাও দেবে, তর্ক বিতর্ক হবে, হয়তো একটা গোলযোগ তৈরি হতে পারত। গোলযোগ তৈরি হলে কি হতো, তৃণমূল যে আজকে তার প্রোগ্রামটা করছে, একটা তারা তাদের যে মাইন্ডে করছে সেই মাইন্ডে করতে পারতো না, হয়তো আমার বিরুদ্ধে করছে আমি বলছি, তারপরেও সেই জন্য আমার সাথে যারা বাইকে আসছিল তাদেরকে আমি পাঠিয়ে দিলাম, যাও চলে যাও, আমার সাথে কেউ যাবে না, আমি একা যাব। আমি এই মূল্যবোধের রাজনীতির অবতারণা করার চেষ্টা করছি পশ্চিমবাংলায়। এটা করছি এই জন্য অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে। কাদের? আপনারা জানেন, অন্ধকার প্রাণী, অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না। তার মানে কি আমাকে হিংসার বদলে হিংসা করতে হবে, মারার বদলে মার দিতে হবে? না, কোনোদিন সম্ভব নয় এটা। কারণ যদি চোখের বদলে চোখ নেওয়া হয়, পৃথিবীতে একদিন সবাই কি হবে, অন্ধ হয়ে যাবে। ও কাজটা আমরা করতে পারি না। অগণিত মানুষ, প্রচুর মানুষ আজকে এসে উপস্থিত হয়েছেন, এত বাধা বিপত্তির পরও আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের বাগনান বিধানসভার নেতৃত্বদেরকে, ধন্যবাদ জানাই রাজ্য কমিটি, জেলা কমিটি, বিভিন্ন স্তরের যারা আজকের স্টেজে নেতৃত্বরা আছেন। ধন্যবাদ জানাই মিডিয়ার মেইন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদেরকে। ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদের, যাদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করতে পারছি। আমি গুটি কয়েক কথা আপনাদের বলবো। আমরা 21শে জানুয়ারি কলকাতায় অধিকারের মহাসমাবেশ ডেকেছে। এই যেভাবে এসআইআর এর নামে পশ্চিমবাংলার ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। এই মর্মে কলকাতায় আমাদেরকে দলগতভাবে সমবেত হয়ে এই প্রতিবাদ ওখান থেকে তুলতে হবে। আমরা 21শে জানুয়ারি কলকাতায় ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য
তথা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর জন্য আমরা ডাক দিয়েছি, আপনাদেরকে সেখানে আসতে হবে। আমরা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনার ময়দানে এই জন্যই ডাক আপনাদের দিচ্ছি, আপনাদের আসার জন্য অনুরোধ করছি। যেভাবে ফেক ST/SC সার্টিফিকেট ইস্যু হয়ে প্রকৃত ST/SCরা বঞ্চিত হচ্ছে, এই বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে ডাকছি। ওবিসি যে নতুন সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটে মুসলমানদের সাথে বৈষম্য হবে, নাম কাস্টের সার্টিফিকেট থাকবে, প্রকৃত অর্থে কিছু কাজ হবে না। তাই এই সার্টিফিকেট বাতিল করে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করে প্রকৃত অনগ্রসর শ্রেণীর মুসলমানদেরকে বঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংরক্ষণ দিতে হবে। তাই দাবি তুলে ওখানে আপনাদের যেতে বলছি। স্কুলে শিক্ষক নয়, হসপিটালে ডক্টর নয়, সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা যারা একটা কনস্টেবল থেকে কোনো অংশে কম কাজ করছে না, এবং কনস্টেবল থেকে, পুলিশ থেকে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে ঠিকঠাক পাচ্ছে না, তাদের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য এবং বুঝে নেওয়ার জন্য আগামী 21শে জানুয়ারি কলকাতার রাজপথে আপনাদেরকে ডাকছি। তামান্না থেকে শুরু করে, তিলোত্তমা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা, নারীরা যেভাবে অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নারীদের অধিকার সুনিশ্চিত করার জন্য আপনাকে আমাকে আগামী 21শে জানুয়ারি কলকাতার রাজপথে ডাকছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। শুধু তাই নয়, যেভাবে জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসী ভাইদের ফরেস্ট রাইট অ্যাক্ট 2006-কে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সেটা আদিবাসীদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এই লক্ষ্যে আমরা সমবেত কণ্ঠে আওয়াজ তুলব কলকাতার রাজপথ থেকে। আপনারা আসবেন তো ভাই? আপনারা আসবেন তো সব ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে? আপনাদের জানিয়ে রাখি, এটা কাকতালীয় নয়, এর মধ্যে নিশ্চিতভাবে রহস্য লুকিয়ে আছে। 21শে জানুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিয়ারিং এর ডাক দিয়েছে ইচ্ছাকৃতভাবে। অনেকে বলছে রুডিং মাফিক দিয়েছে। আমি ওই বিতর্কে জড়াবো না। আমি শুধু এতটুকু কথাই বলবো, যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে অধিকারের মহাসমাবেশে যাওয়ার জন্য মনস্থির করেছেন, কিন্তু বাড়িতে হিয়ারিং এর নোটিশ এসে গিয়েছে, আমি আপনাদের বলছি আপনারা প্রস্তুত নেন। 21শে জানুয়ারি আপনারা কলকাতায় শহীদ মিনারে পৌঁছে যান। এবার হিয়ারিং এর নোটিশ এসেছে, তাহলে কি করতে হবে? আজকে আমি চেষ্টা করছি রাত্রেই আমাদের একটা ভিডিও ছাড়বো, সেখানে বিস্তারিত বলবো। আপনাকে শুধু একটা দরখাস্ত লিখতে হবে ইআরও সাহেবের কাছে, বিধানসভা ভিত্তিক ইআরও সাহেব আছে, একটা দরখাস্ত লিখবেন। সেখানে সে দরখাস্ততে আপনি উল্লেখ করে দেবেন যে আপনি কেন উপস্থিত হতে পারছেন না, আপনাকে অল্টারনেটিভ ডেট দেওয়া হোক। তাও আপনাদের জানিয়ে রাখি, আপনারা মাননীয় বিষয়বস্তুটা যেটা থাকবে যে শুনানির দিন পরিবর্তনের আবেদন বিষয় থাকে না, প্রথমে কি লিখবেন যে প্রতি লিখলে যে মাননীয় বা মাননীয়া ইআরও সাহেব, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও লিখলেন। তারপরে আপনার যে বিধানসভা, বাগনান বিধানসভা, জেলা হাওড়া জেলা, ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেল। তারপরে বিষয় লিখলেন, বিষয় লিখে দেখবেন শুনানির দিন পরিবর্তনের আবেদন। শুনানির দিন রেখেছে আপনার, হিয়ারিং মানে শুনানি, আমি প্রচলিত ভাষার কথা বলছি, শুনানির ডেট পরিবর্তনের আবেদন। তারপরে কি লিখবেন? মহাশয় যে সম্মানিত দিই আমরা, সম্মান তো দিতেই হবে মানুষকে। আমি অর্থাৎ আপনার নাম লিখলেন, আপনার পিতার নাম লিখলেন, ঠিকানা লিখলেন, আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে 21শে জানুয়ারি 2026 আপনার দপ্তরে এসআইআর এর বলে এসআইআর লিখে যে বিষয়ের জন্য আপনাকে ডেকেছে, আপনার 6 জন আছে, আপনার নামের বানান ভুল কিছুতে দিয়েছে, আনম্যাপড হ্যান ত্যান ঘোড়ার ডিম যেগুলো হয়েছে সেটা লিখে সংক্রান্ত শুনানির জন্য নোটিশ দিয়েছেন।
আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি 21শে জানুয়ারি 2026 বুধবার অনেক আগে থেকেই আমার একটি গুরুত্বপূর্ণ অন্যত্র একটা প্রোগ্রাম হয়েছে। আপনার কাছে বিশেষভাবে আবেদন, শুনানির দিন 21শে জানুয়ারির পরিবর্তে অন্য কোনো একটি দিন আমাকে দেওয়া হোক। সেই দিন আমি অবশ্যই আপনার দপ্তরের শুনানিতে উপস্থিত বা হাজিরা থাকব। অতএব আমি আশা রাখি আপনি আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জাস্ট আমি এটা একটা মডেল বললাম, এত কিছু লেখার দরকার নেই। টুদা বা প্রতি মাননীয় ইয়ারো বাগনান বিধানসভা বা হাওড়া জেলা বিষয় শুনানির ডেট পরিবর্তন। আমার নাম অমুক, এখানে বাড়ি, পিতার নামে এই নোটিশ আমার নামে এসেছে, এই দিনকে আমি থাকতে পারছি না, আমাকে নতুন একটা তারিখ দেওয়া হোক করে জমা দিয়ে দেবেন। গিয়ে জমা দিয়ে রিসিভ নিয়ে চলে আসবেন সোমবারই, কাজ শেষ। তারপরে আপনাকে দ্বিতীয় তারিখ দিতে বাধ্য। গতকাল আমি কিন্তু ইলেকশন কমিশনের সিও অফিসে গিয়েছিলাম, সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি। ঠিক আছে, সোমবারে যে জমা দিয়ে দেবেন, বুধবারে চলে যাবেন কোথায়? শহীদ মিনারে। আর কারো ভয়ের কারণ আছে যে কি হবে? শুনানি নোটিশ এসেছিল, কোনো ভয়ের কারণ নেই। প্রথম দিনে বলেছি আতঙ্কিত হবেন না, আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। ও যদি বাঘ হয় আমরা বাঘকে বন্দি করব। ঠিক আছে, আর এটাও ভাইয়ের আমাদের বলে দিয়েছে, জানিয়ে দিই, পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, খাম চিহ্ন তার হয়ে লড়াই করবে। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, এতটুকু জানিয়ে রাখছি, তার জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী মামলা করতে যাবে। আপনাদের বলেছিলাম খসড়া লিস্টের কথা, এসব বললে আবার তৃণমূলী ভাইদের রাগ হয়ে যায়, কিন্তু আমি বাস্তব কথা বলি, পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। আমি কি করতে পারি? 58,000 নাম বাদ পড়েছে। ওই 58,000-এর মধ্যে আপনার বুথের বৈধ ভোটারের কারো কি নাম বাদ পড়েছে? বললে বলবেন, তার জন্য আমি লড়াই করব। কিন্তু 58,000-এর মধ্যে গুটি কয়েক মানুষের নাম বাদ পড়েছে, যেটা খবর পেলাম বিএলওদের হয়তো কিছু আপডেটের ক্ষেত্রে ভুল হয়েছে, কিন্তু তাদের নাম আবার ইনক্লুড হয়ে যাবে। তাহলে 58 লক্ষ নাম বাদ পড়েছে সারা পশ্চিম বাংলায়। এই নামটা বাদ পড়েছে কারা? অ্যাবসেন্ট যারা, অস্তিত্ব যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটার লিস্টে আছে, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। মৃত ভোটার এতদিন কবর থেকে, শ্মশান থেকে এসে টুক করে ভোট দিতে আর কবরে শ্মশানে চলে যেত, তাদের নাম বাদ পড়েছে। আর কাদের? শিফটেড, বাগনান থেকে কলাঘাটে চলে গেছে। কলাঘাটে ভোটার লিস্টে নাম উঠবে, এখানে নামটা বাদ যাবে। মোদিজি দেশের প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষের ভোটার লিস্টে এক জায়গাতেই নাম থাকবে। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে যত রাজ্যে ভোটার লিস্ট আছে, যে কোনো রাজ্যের যে কোনো বিধানসভার যে কোনো গ্রামের বুথে এক জায়গাতেই নাম হবে। যে মুখ্যমন্ত্রী মানে 10 জায়গায় নাম হবে না, কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে একজনের 3 জায়গায় 4 জায়গায় নাম, মানে শুধু ছাপ্পা মারবে, সেটা বন্ধ করতে হবে। এই এসআইআর এর পক্ষে আমরা কোনটা? স্বচ্ছ লিস্ট তৈরির এসআইআর এর পক্ষে। কিন্তু স্বচ্ছতার নামে মানুষকে ডেকে যে হয়রানি করছে, এই রাজনৈতিক এসআইআর এর বিরুদ্ধে আমরা। তার জন্য জানিয়ে রাখি আপনাদের। বলছে নওশাদ সিদ্দিকী কি করছে? আরে তোমার দিদি যখন রাজপথে নেমে নাটক করছিল, নওশাদ সিদ্দিকী তখন দিল্লি সুপ্রিম কোর্টের উকিলকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছে এসআইআর নিয়ে। বলছে নওশাদ সিদ্দিকী কি করছে? নওশাদ সিদ্দিকীর খোঁজ তোমাকে নিতে হবে না। তুমি তোমার দাদুর কবরটা যে এখন সুরক্ষিত আছো, এটা নওশাদ সিদ্দিকীর জন্য হচ্ছে না, মাথায় রেখো। আজকে আমার ওই 2 ভাইকে যারা মেরেছে, তাদের বাপের কবর, দাদুর কবর, নানার কবর, নানির কবর, আত্মীয়র কবর যে এখনো সুরক্ষিত আছে। মেরেছে কারা? তৃণমূলের নেতারা। আর কারা মেরেছে সেটা ভালো করে জানি। চর্বি বেশি কাদের? তারা শ্মশানে যাওয়ার লোক নয়, তারা মরে গেলে কবরে যাওয়ার লোকই। বুঝে নিচ্ছেন কি বলছি? চর্বি বেশি তো এদের ভাই, চর্বিতে বেশি এদের, এই তো মারবে, তাছাড়া মারতে আসবে না। এদের তো বার খাই বেশি, পাম দিলে ফুলে যায়। তো যারা আমার 2 ভাইকে মেরেছে,
তাদের উদ্দেশ্য বলছে, আপনাদেরও ভেরিফাই করে দেখে নেবেন, ও আব্বা আম্মা দাদু দাদি পরিবারের যারা কবরবাসী হয়েছে, এতদিন ওর কবরটাকে বুলডোজার চালিয়ে জুতোর ফ্যাক্টরি কারখানা হয়ে যেত, এখনো যে হয়নি নওশাদ সিদ্দিকী কি করা মামলার জন্য, এই খামচিহ্ন নেতার জন্য। আর সেই খামচিহ্ন লাগাতে গেলে অসুবিধা হচ্ছে। ও মমতা ব্যানার্জির হয়ে ওকালতি করছে, করুক, ওতে আমার অসুবিধা নাই। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সাজদা আহমেদ, কোন এমএলএ ওর বাপের দাদুর পরিবারের কবরটাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেনি, করেছে নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ। আর আজকেও বলে যাচ্ছি, এসআইআর যদি নাম গন্ডগোল ওই নেতাটারও হয়, পাশে তৃণমূল দাঁড়াবেন, এই নওশাদ কি দেখবেন ওর পাশে দাঁড়াতে হচ্ছে। কারণ ওনার দিদিমণি যখন রাস্তায় হই হই করছিল, নওশাদ সিদ্দিকী ওরও ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিল। আর এটাও বলে যাচ্ছি, যেভাবে ওয়াকফ মানব না করতে করতে ওয়াকফটাকে মেনে নিল মমতা ব্যানার্জি, প্ল্যান করছে এসআইআর নিয়ে নাটক করতে 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 মেনে নেবে, মিলিয়ে দেবেন। তখন এই নওশাদ কি দরকার পড়বে? এই যাকে মেরেছে কোথায় গেল ছেলে দুটো, এই এদেরকেই দেখবেন দরকার পড়বে, এরাই তখন কাজে আসবে, আপনারা মিলিয়ে দেখে নেবেন। ওয়াকফ কি বলেছিল, মানবো না তো, আমি থাকতে ওয়াকফ হবে না, আইন হবে না, হয়েছে কি হয়নি বলুন? আর কি বলেছিল, আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে, তাহলে কোথায় গো? না, ওটা বলার দরকার নেই, রাজনৈতিক মতপার্থক্য আছে। আমরা সবার দীর্ঘায়ু কামনা করব, সুস্থতা কামনা করব, দীর্ঘায়ু কামনা করব, সঠিক বুদ্ধির উদয় হোক এটাও কামনা করব। আমরা কাউকে জীবিত মানুষকে এরকম ভাবে বলবো না, কিন্তু বলেছিল তো, এটা তো বলেছিল। তো আজকেও একইভাবে নাটক হচ্ছে। আমি আপনাদের বলি, আপনাদের পয়েন্ট আমি কটা কথা বলবো, কটা আমি ওয়াকফ এসআইআর নিয়ে কথা বলবো, আপনারা অবাক হবেন। আমি গতকালকে গিয়েছি, তো আমি গিয়ে টেবিল চাপড়িছি, তো আমার 11:30টায় সময় ছিল, মেল আমাকে নাকি দুটোই টাইম দিয়েছিল, কিন্তু মেল করেনি, একটা মিসকমিউনিকেশন হয়েছিল, ওটা আমি কিছু মনে করি না। তারপরে আমি দুটোই আবার গেছি। আমি তো শুধু যাব, চা খাবো, ডেপুটেশন দেবো, পালিয়ে আসবো, ছবি তোলার ছেলে তো নয় আমি। কি হয় অনেক ক্ষেত্রে যাই, একটু চা খাওয়া হলো, গ্রিন টি খাবেন, কফি খাবেন না চা খাবেন, গল্প শোনাই, গ্রিন টিটা দেন, খেলাম, স্যার আনেন, দাঁত কেলিয়ে দুটো ছবি তুললাম, রিসিভ নিল, বাইরে এসে বললাম ওইরকম আমি ছেলে নয়, আমি যাব যে বুঝে নেওয়ার জন্য গিয়েছি, সেই জন্য আমি 2টোর সময় আবার ঘুরে গিয়েছি। দুটোই টাইম দিয়েছে, 2:05 মধ্যে আমি অফিসে ঢুকে গিয়েছি। আমি শুনে ওখানে বেশ কিছু কথা শুনে আমি অবাক হয়েছি। এই হচ্ছে রাজ্য সরকার সাফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে। এই যে হয়রানি হচ্ছে, এই হয়রানির পিছনে 3 জন দায়ী, ভারত সরকার, বিজেপি, পশ্চিমবাংলা সরকার, তৃণমূল আর নির্বাচন কমিশন, এই 3 জন মিলে আমাদের হয়রানি করছে। মমতা ব্যানার্জি সরকার কোনো অংশে কম নয় আপনার আমার হয়রানিতে, তার আমি প্রমাণ দিয়ে যাব। আর আপনারা ভালো করে জানেন, নওশাদ সিদ্দিকী প্রমাণ ছাড়া কথা বলে না, আমি একটা প্রমাণ ছাড়া কথা বলবো না। একদিন আমি 2 তারিখের জায়গায় 4 তারিখ বলে ফেলেছিলাম, তাও আমি বলেছি ফেসবুকে, আমার ছেলে অ্যাডমিনদের লিখিয়ে পোস্ট করে দিয়েছি, যেটা আমার ভুল হয়েছিল বলা। 2 তারিখের জায়গায় 4 তারিখের জায়গায় 2 তারিখের জায়গায় আমি 4 তারিখ বলে ফেলেছিলাম, সেটা আমি ভুল স্বীকার করে নিয়েছি। আমি এই ছেলে, আমি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে হবে সেই জন্য আসিনি। যদি আসতাম এতক্ষণ আমি পুলকবাবু যেই লেভেলের বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে ঘুরছে, নওশাদ সিদ্দিকীও ঘুরতো। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু আমি ওটা করতে আসিনি। আমি আপনাকে বলছি কেন রাজ্য সরকার দায়ী। এসআইআর দ্রুততার সাথে হোক সেই জন্য মমতা ব্যানার্জির সরকার প্রায় 90,000 অফিসার দিল, 200 থেকে 250 কোটি টাকা বরাদ্দ করলো দ্রুততার সাথে এসআইআর করার জন্য। হলো, ফর্ম দিল, ফর্ম জমা করলো। এবার হচ্ছে খেলাটা শুনুন, আপলোড করার জন্য নির্বাচন কমিশন 1000 কম্পিউটার অপারেটরকে চেয়েছিল। কত? মাত্র 1000 কম্পিউটার অপারেটরকে চেয়েছিল, যে 4 মাস না 3 মাস কাজ করবে, ওরা আপলোড করে দেবে। রাজ্য সরকার কি করলো? ওরা টেন্ডার করে দিল, রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটাকে আটকে দিল। 6 মাস ধরে টেন্ডার হয়ে পড়ে আছে, কম্পিউটার অপারেটর দিল না। বাধ্য হয়ে কি ওরা, যেটা কালকে বলেছে আমি শোনাচ্ছি আপনাদের, যেটা কালকে বলেছে শোনাচ্ছি, ওরা এআই এর সহযোগিতা নিল, সফটওয়্যারের সহযোগিতা নিয়ে আপলোড করলো। ফলে কি হলো, আজকে আপনার নামের ফুল স্টপ নেই, নোটিশ। বানান রফিক বানান,
কে আর এ লিখে, কে আর ও এফ আই কিউ লেখে, কেউ কে লেখে, এই জন্য আসছে। আব্দুল করিম মোল্লা, আব্দুল করিম মোল্লা চিঠি চলে আসলো। হিন্দু মায়েদের কি হচ্ছে, মায়েদের বিশেষ করে মুসলিম মায়েদের খাতুন ছিল, বিবি হয়েছে, নোটিশ চলে আসলো। হিন্দু মায়েদের, হিন্দু সমাজের মায়েদের তার স্বামীর ঘরের স্বামীর সারনেমটা অ্যাড করে। ধরুন না এখন কেউ সরস্বতী রায় তার নাম, তার স্বামী যখন বিয়ে হয়েছে চৌধুরী টাইটেল, তাহলে সরস্বতী রয় চৌধুরী, এই ধরনের অনেক কিন্তু কাগজ পাবেন আপনি। তাদের বাড়িতে নোটিশ আসলো। নোটিশটা কেন আসছে? এটা কি ভুল নাম? একটা ফুল স্টপ ছেড়ে গেছে, এটা কি ভুল? আকার একার ওকার, এটা কি ভুল? কিন্তু নোটিশটা কে জেনারেট করছে? এআই করছে। আমি বলেছি তখন উত্তর নেই, কিন্তু এটা আসতো না যদি 1000 কম্পিউটার অপারেটর রাজ্য সরকার দিত। এই 1000 কম্পিউটার অপারেটরের হিসাব আমি আপনাদের বলছি। এরা তো প্রচুর খাটিয়ে নেয়, টাকা কম দেয়। কন্ট্রাকচুয়াল যদি নিত 10,000 টাকা করে যদি মাইনে দিত, 1 মাসে 1 কোটি টাকা খরচ হতো। 4 মাসের জন্য রাখলে 4 কোটি টাকা, 4 দিকে 250 কোটি টাকার কাছাকাছি এই 90,000 অফিসারের জন্য খরচ করেছে। আর 4 কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করত, আজকে দাঁড়িয়ে তাহলে রাজ্য সরকারকে আমি দোষী করতাম না, শুধু নির্বাচন কমিশনকে দোষী করতাম। নির্বাচন কমিশনকে দোষী করার জায়গা থাকতো না। আকার একার বনান ভুল, কিন্তু যদি অফিসার না, কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য আমাদের কাজকে ভুগতে হচ্ছে। কারণ আমি আপনাদের বলছি, এখানে যদি কম্পিউটারের এক্সপার্ট ছেলে থাকে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আমি যদি ভুল বলি আমাকে বলবেন। প্রোগ্রামিং যেটা দেওয়া হয় কম্পিউটারকে, সে সেটাই গ্রহণ করে। আমি যদি সেট করে রাখি দুধ, মধু, আপনার জুস, পানি আছে, কম্পিউটারে আপলোড করে দিয়েছি। এবার কম্পিউটারকে প্রোগ্রামিং করে দিয়েছি, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে পানি চাইবে তাকে পানি দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে। প্রোগ্রামিং আছে, চাইবো আর বেরিয়ে আসছে, চাইছি বেরিয়ে আসছে। পানিটা এত চেয়েছে, শেষ হয়ে গেছে। একটা মানুষ এখন দুর্ঘটনায় পড়ে গেছে, মানে একদম পানি পানি করে চিৎকার করছে, পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটার কিন্তু পানির বদলে ওই দুর্ঘটনায় কবলিত মানুষকে দুধটা দেবে না। কেন? প্রোগ্রামিং আমরা কি করেছি, যে পানি চাইবে তাকে পানি দেবে, যে দুধ চাইবে তাকে দুধ দেবে, যে মধু চাইবে তাকে মধু দেবে, যে জুস চাইবে তাকে জুস দেবে। আমি বিপদে পড়ে যতই পানি পানি চিৎকার করি না কেন, কম্পিউটারের কাছে আর পানি নাই, সে কম্পিউটার আমার উত্তর দেবে না। মারা গেলেও আমার উত্তর দেবে না। কিন্তু মানুষ হলে আমরা কি করতাম, পানি নেই তো কি হচ্ছে, ওরা কেউ মুখে দুধ দেবে না ভাই, প্রাণে বাঁচতে পারে। পানি নেই তো কি হচ্ছে, কেন জুস খাওয়া অন্তত। এটা মানুষের সাথে কম্পিউটারের তফাৎ। কম্পিউটারকে আমরা কন্ট্রোল করি, কম্পিউটার আমাকে কন্ট্রোল করে না। তাই এই যে নামের বানান ভুল, মিসম্যাচ যা আছে, ওরা প্রোগ্রামিং করে দিয়েছে, পড়ে গেছে। এবার নামের আর হিয়ারিং এর নোটিশ ইস্যু হয়ে গেছে। কিন্তু আমি এই জায়গাটাও তো ধরেছিলাম যে ওরা অফিসার দেবে না বলে আপনি আমাকে কেন ডাকছেন। আস্তে করে অফিসার বলেন, এই সাইটের একটা লোক কি বলেছে জানেন, সরকার তো এটা দেখবে। বুঝতে পারছেন কি বলছি? কি বলছি বুঝতে পারছেন? তাহলে দোষটা আমি একাকি নির্বাচন কমিশনকে দিতে পারবো? এই নির্বাচন কমিশনের সাথে সাথে দোষী সমানভাবে কে, যে 100-1000 কম্পিউটার অপারেটর দিল না। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা শেষ করছে তো, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্ন দিচ্ছে, আর মাত্র 4টে কোটি টাকা দিলে তাহলে যে নামের বানান ভুলের জন্য যাদের হয়রানি হতে হচ্ছে তারা হতো না। তারপরেও যদি করতো তাহলে আমি শুধু নির্বাচন কমিশনকে দায়ী করতাম। এখন নির্বাচন কমিশনের সাথে সাথে মমতা ব্যানার্জি সরকারও কোনো অংশে দায়ী কম নয়, এটা মাথায় থাকতে হবে। আজকে বলছিলাম এই বিষয়টা, ওখানে আপনাদের বলি, তাহলে এখন আমাদের করণীয় কি বলেন? আপনারা বলুন করণীয় কি? ওই একজন বলছে আন্দোলন করবো। হ্যাঁ, ভোট 2021 সালে দিয়ে সরকার তৈরি করলেন, সরকার থাকার পরেও আপনাকে আন্দোলন কেন করতে হবে? সরকার তো আপনার প্রাণের সরকার, আপনি সরকার তৈরি করেছেন তো 2021 সালে, সরকার থাকার পরে আপনাকে আন্দোলন করতে হবে কেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনি ভোট দিয়ে সরকার তৈরি করলেন, সরকারের কাজটাই তো নাগরিককে পরিষেবা দেওয়া, নাগরিককে আতঙ্ক মুক্ত রাখা।
সরকার ব্যর্থ হয়েছে আতঙ্ক মুক্ত, সরকার বকলমে নাগরিককে আতঙ্কিত করছে। তাই আমি আপনাদের বলবো, আগে সরকারকে প্রশ্ন করুন কেন এটা হচ্ছে, এটাকে নিরসনের জন্য তুমি কি করেছো। দুটো আমি পন্থা বলছি আপনাদের, সহজ পন্থা দুটো বলছি। সরকার এটাকে কন্ট্রোল করে নিতে পারবে, এই হয়রানিটা বন্ধ হয়ে যাবে, এই হয়রানিটা বন্ধ হয়ে যাবে, করার সাহস দেখাতে পারবে না। এখনো দুটো অপশন আছে। ফার্স্ট অপশন, অল পার্টি মিটিং। মমতা ব্যানার্জি অ্যাজ চিফ মিনিস্টার, চিফ মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত রাজ্যের, আমাদের রাজ্যের যত দল আছে সেই দলের নেতাদেরকে ডাকুক। যে এই অবস্থা, পশ্চিমবাংলা অল পার্টি মিটিং হয়। যখন জানেন যে কাশ্মীরে বিস্ফোরণ ঘটিয়েছিল, যখন আমাদের বাংলার মানুষ, বাংলারও ছিল, যারা খুন করলো, দেশে তো জটিল পরিস্থিতি, মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে অল পার্টি মিটিং ডেকেছিল। দেখা যায় যে কি হবে, এর থেকে উতরাবো কি করে। তখন রাহুল গান্ধীজি কি বলেছিল, অল আউট খেলুন, আমরা এর বিরোধিতা করব না। তো আমাদেরকেও ডাকবে, নওশাদ সিদ্দিকীকে ডাকবে, আইএসএফ কে ডাকবে, সিপিএম, কংগ্রেস, বিজেপি যা আছে দল, যত রাজনৈতিক দল আছে ডাকবে মমতা ব্যানার্জি অ্যাজ চিফ মিনিস্টার। যে এই অবস্থা, যে এই উদ্বেগজনক অবস্থা থেকে পরিত্রাণ বাংলার মানুষ পাবে কিভাবে, আমরা এই ব্যবস্থা নিতে যাচ্ছি, আপনারা আমার সাথ দেবেন। ওই ডাকাতে, ওই মমতা ব্যানার্জির টেবিলে কেউ থাকুক আর তাই নাই থাকুক, ডাকে সাড়া দিয়ে কেউ যাক আর নাই যাক, খামচিহ্ন পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষের জন্য বলবো ঠিক আছে। কিন্তু করছে, পেরেশান কারা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, দলিত, আদিবাসী, এরা পেরেশান হচ্ছে। মমতা ব্যানার্জি কর্ণপাত করবে না, ও মুসলমান, দলিত, আদিবাসী হোগে যাক। আর একটা কথা বলছি, বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করানো যায়। কেমন? যে বাংলার ভোটারদেরকে নির্বাচন কমিশন, মমতা ব্যানার্জি বলছে কি নির্বাচন কমিশন করছে, তো এগুলো বিজেপি করছে বলছে, তো ওনারা শাসক দল এটাই তো বলছে। যদি শাসক দল এটাই বলে, যদি এটাই সত্যিকারের হয়, তাহলে বিধানসভা একটা নিন্দা প্রস্তাব আসুক যে বিজেপি আর নির্বাচন কমিশন মিলে আমাদের পশ্চিম বাংলার নাগরিকদেরকে অহেতুক হয়রানি করছে। এই অগাস্ট হাউস তথা এই বিধানসভা হাউস এই হয়রানির বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে। এই নিন্দা জানানোর কপিটা নিয়ে নির্বাচন কমিশনকে দেওয়া হোক, এই অহেতুক হয়রানি বন্ধ করো। কারণ পশ্চিমবাংলার বিধানসভার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তৃণমূলের আছে, এমনি প্রস্তাব পাস হয়ে যাবে। তাহলে পশ্চিমবাংলা এই নোংরামিটা বন্ধ করার জন্য নিন্দা জানিয়েছে, বাধ্য হবে না? এটা কি করেছে? এই যে আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওনাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগে যায়। এতদিন কিন্তু এটা কেউ বলেনি, কেউ বলেনি, আর বলবেও না। সাপ হয়ে কামড়াবে, রোজা হয়ে ঝাড়বে। তা বলে কি আমি বিজেপির ভালো বলছি? নষ্টের মূল্য তো ওই, নষ্টের মূলে তো শুভেন্দু অধিকারীদের যে বস দিল্লিতে আছে তারা, ওরা তো নষ্টের মূল। আর ওরাই তো সব থেকে বেশি। কিন্তু ওকে জায়গাটা কে করে দিচ্ছে, প্ল্যাটফর্মটা কে তৈরি করে দিচ্ছে? মমতা ব্যানার্জি। প্ল্যাটফর্ম না থাকলে এখানে এসব করার সুযোগই পেত না। 70,000 অফিসার আপনি না দিলে এসআইআরই হতো না, 250 কোটি টাকা মতো না দিলে এসআইআরই হতো না, এত তাহলে আমি ঝামেলায় পড়তাম না, তাই না? তো প্ল্যাটফর্মটা আপনি রেডি করে দিলেন, তড়িঘড়ি প্রায় 90,000 অফিসার দিয়ে দিলেন। আপনারা শুনে রাখুন, ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার কম ছিল, 6,000 মতো অফিসার দরকার, 8,000 মতো অর্ধেক ছিল। যুদ্ধকালীন তৎপরতায় মুখ্য সচিব ভার্চুয়াল মিটিং এ বসলো, সমস্ত রাজ্যের ডিএমদের সাথে ইমিডিয়েট যে যে শূন্য পদগুলো আছে পূরণ করো, এসআইআর করো, আর ওই মুসলমান, দলিত, আদিবাসীদেরকে বিপদে ফেলো। এটা আমি যুক্ত করলাম, দলিত, আদিবাসী, মুসলমানদের বিপদে ফেলে, এটা আমি যুক্ত করলাম কথাটা। ওই পদে লোক কম ছিল, ওই জন্য উনি তাড়াতাড়ি ভার্চুয়াল মিটিং করে পদে লোক ঢুকাও, এসআইআর করতে হবে। আর একটা কথা বলছি, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করবে, আর নিন্দা প্রস্তাবের কপিটা কি করবে, ওই মামলাতে অ্যাটাচ করে দেবে। বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব মানে কি জানেন? পুরো পশ্চিম বাংলার মানুষ নিন্দা করছে, এটা বুঝতে হবে আপনাকে। শুধু 214টা তৃণমূলের এমএলএ নিন্দা করছে না, এটা যাদের সংখ্যা বেশি, মানে পুরো পশ্চিমবাংলার সরকার নিন্দা, মানে পুরো পশ্চিমবাংলার মানুষ এটাকে নিন্দা করছে। পুরো পশ্চিমবাংলার মানুষ এই হয়রানিটাকে নিন্দা করছে। যখন সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট কি করবে?
ডিসিশন কিছু একটা নেবে তো হয়রানির বিরুদ্ধে, কিন্তু এটা করছে কি? তা না করে আপনাকে আমাকে কি বলছে, চলো বুধা ব্লক অফিস ঘেরাও করবে, হ্যান করবো ত্যান করবো। দেখো ভাই, ঘেরাও করতে হবে, প্রয়োজনে ঘেরাও করতে হবে, কিন্তু ঘেরাও করার আগে যাদেরকে দায়িত্ব দিলাম, মাস গেলে তোমার 1,21,000 টাকা পাচ্ছ বিধায়ক হিসাবে মাইনে, এমপি হিসাবে প্রায় 4.5 লাখ টাকার কাছাকাছি পাচ্ছ, 5 বছর তার পরিবারের সমস্ত ট্রিটমেন্ট ফ্রি, বছরে প্রায় 35 বারের মনে বেশি ফ্লাইটে আপ ডাউন ফ্রি, বিদ্যুৎ ফ্রি, 2,500 লিটার বলছে প্রতি মাসে পানি ফ্রি। হ্যাঁ হ্যাঁ একদম, এইগুলো যে হচ্ছে, তাহলে লাভটা কি হলো? তাহলে আপনি কি করবেন? আমি বন্ধুগণ একটা কথা বলছি, যে আপনারা একটু সজাগ হন। এই যে এই হয়রানি হচ্ছে, কেন হয়রানি হচ্ছে? ভয় দেখানো হচ্ছে তো। আমি আজকেও বলে যাচ্ছি একটা কথাই, শেষ দিন পর্যন্ত আপনার সাথে নওশাদ সিদ্দিকী থাকবে, অন্য কেউ থাকুক আর নয় থাকুক। আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনি আতঙ্কিত হয়ে গেলেন, এবার বলুন আপনার ফর্ম হিয়ারিংটি কমপ্লিট হয়ে যাবে? হিয়ারিং কমপ্লিট হবে? হিয়ারিং কমপ্লিট হবে না। আতঙ্কিত হলে আপনি বরঞ্চ ভুল পদক্ষেপ নেবেন। আমি আপনাদের বলবো, যদি আপনাদের কোনো সময় মনে হয় ব্লক অফিস ঘেরাও করতে হবে, আমি না বলছি না, কিন্তু অনুরোধ, ব্লক অফিস ঘেরাও করে ব্লকের কোনো একটা গ্রিলের গেট বা দরজা ভাঙতে যাবেন না, ক্ষতি আপনার হবে। 1 নম্বর আপনি কেস খাবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওই যে দরজাটা ভাঙবেন, ওই দরজাটা কাদের টাকায় তৈরি? মোদি মমতার ইলেকশন কমিশনের টাকায় তৈরি? আপনার আমার টাকাই তৈরি। তাহলে আপনার আমার টাকায় তৈরি দরজা আমি ভাঙবো কেন? হয়তো আপনি আমি গিয়ে ভেঙে চলে আসলাম, আবার যে রিপেয়ার করতে হবে, আবার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে রিপেয়ার হবে, কেন ভাঙবো আমি? হ্যাঁ, অফিসার ভুল করেছে, যদি মনে হয় অফিসারকে বন্ধ করে রেখে দেবো, মানে খাবার দাবার টাইম টু টাইম দেবো, টয়লেট যেতে হলে দরজা দিয়ে বলে চলো টয়লেট করে আসো, বার হতে দেবো না দরকার লাগলে। হ্যাঁ, তেমন স্টেজ করে বলেছিলাম SIR এইরকম ফর্ম ফিল আপ করো, ওই ধরনের স্টেজ করে পুরো বিডি অফিস ঘিরে রেখে দেবো প্রয়োজনে, ঠিক আছে? কিন্তু হিংসার পথ আমরা যাবো না। তো ক্ষতি আমার হবে, আপনার হবে, রাজনৈতিক কারবারিদের কিচ্ছু ক্ষতি হবে না, ভোটটাকে পার করে নেবে। 2021 সালে ভোট পার করেছিল CNRCর নাম করে, আর 2000 কথা রেকর্ড করে রাখুন আপনারা, 2026-এর ভোট পার করবে বিজেমূল, তৃণমূল আর বিজেপি। তৃণমূল কি বল, বিজেপি কি বলবে? এইটা মুসলমানদের টাইট করছি, ভোটটা আমাদের দে। আর তৃণমূল বলবে ভোটটা আমাকে দাও, নাহলে তোমার ভোটাধিকার কেড়ে নেবে। এই বিজেমূল টোটাল ভোটটাকে এরা ভাগ করার জন্য পলিসি এই 2026-এর SIR। বলুন 21-এ CNRC করে তাড়িয়ে দেবে বলেছিল, কজনকে তাড়িয়েছে বাগনান থেকে? হ্যাঁ, আর তখন কি বলেছিলাম, মোদিজি কেন তার 14 পূর্বপুরুষের ক্ষমতা হবে না কোনো একটা ভারতীয়কে দেশ থেকে তাড়াবার বলেছিলাম। আর আজকেও আমি বলে যাচ্ছি, কারো ক্ষমতা নাই কোনো একটা ভারতীয়র ভোটাধিকার কেড়ে রাখা। যদি কারো ভোটাধিকার কেড়ে নেয়, তার জন্য আর্টিকেল 326 আপনাকে আমাকে যে পাওয়ার দিচ্ছে, সেই অধিকার দিচ্ছে, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে আপনার জন্য সুপ্রিম কোর্টের যাওয়ার, দিল্লিগামী ফ্লাইট ধরবে। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন, আতঙ্ক মুক্ত থাকুন। নিশ্চিন্তে মানে এটাকে আবার অপব্যাখ্যা করবে, জ্বালা অনেক। আতঙ্কিত হবেন না, আতঙ্ক মুক্ত থাকুন। দেখুন নোটিফিকেশনে 6 নম্বর পয়েন্টে একটা বলা আছে ডকুমেন্টসের, কি স্টেট দাঁড়ান বলছি, 1 মিনিট দাঁড়ান। মানে মমতা ব্যানার্জি কিভাবে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে, 1 মিনিট দাঁড়ান। যে লিস্টগুলো চালু হয়েছে, এই ডকুমেন্টস লাগবে, অনেক ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তো এর মধ্যে একটা 6 নম্বর পয়েন্টে একটা ডকুমেন্টস আছে। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দাঁড়ান, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি। আমি আবারও বলছি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি।
স্টেটের যে অথরিটিগুলো যাদেরকে অথরাইজ যাদেরকে করবে, তারা যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দেয়, সেটা নিয়ে গিয়ে হিয়ারিং এ দেখালেই কাজ হয়ে যাবে। এই যে ডকুমেন্টস গুলো চেয়েছে, এই অনেকে বলছে আমার এই নেই সেই নেই, আমার 13টা নেই। তার মধ্যে 13টার মধ্যে একটা ছিল কি, স্টেট যাদেরকে অথরাইজ করবে তাদের দেওয়া সার্টিফিকেট, আমি হচ্ছে বিডিও, এসডিও, ডিএম, এই লেভেল থেকেই বলছি, তাদের সার্টিফিকেটটা ইস্যু করলেই আপনার হিয়ারিং এ আপনি পাস হয়ে যাবেন। কিন্তু রাজ্য সরকার কি এটা দিচ্ছে? কেন দিচ্ছে না? কি বলছি বুঝতে পারছেন? চিৎকার চাচামেচি অনেক করছে, ভোটাধিকার নাম কেটে দেবে হচ্ছে না, কাটে তার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে। আগে দুটো কথা বললো, আর একটা আমি হাতে নাতে দিলাম, আমার রেকর্ড হচ্ছে তো, মিডিয়া তো কালকে চলবে তো। দেখুন এখানে যে আমি বক্তব্য দিচ্ছি, একটা ঘুরতে ঘুরতে কালীঘাটে যাবে, আর একটা ঘুরতে ঘুরতে দিল্লিতে যাবে মোদিজির কাছে, মানে তার অফিসারদের কাছে, যে নওশাদ সিদ্দিকীর বক্তব্যের কি কি দিচ্ছে, কি ভুল দিচ্ছে। ভুল পেলেই আমার নামে কিন্তু মামলা হয়ে যাবে। আমি সঠিক কথা বলি, তারপরেও আমার নামে 20খানা মামলা। আর যদি একটা ভুল বলি, আমাকে কি করবে বুঝতে পেরেছেন? এরা ছেড়ে কথা বলবে, তারা বুঝতে পেরেছেন? তাহলে আমি কি বললাম, এই তাহলে রাজ্য সরকার দিচ্ছে না কেন? দুয়ারে সরকার লাগিয়ে দিতে পারে, তাই না? দুয়ারে সরকার ক্যাম্প করে দাও, চলো চারি জায়গায় ক্যাম্প করে দাও, ভিডিও থেকে সার্টিফিকেট ইস্যু করে দাও ফটাফট, যাদের যাদের হিয়ারিং এসেছে চলো তাদেরকে সার্টিফিকেট দিয়ে দাও, তারা ওই সার্টিফিকেট নিয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু সেটা কি রেখেছে? অপশনটা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। দেখুন, ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। ইতিহাস তৈরি হয় সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। বিহারের এসআইআর হলো, বিহারে এসআইআরটা সব থেকে নজরে পড়েছে তো আমাদের। তো এসআইআর এর পরে রাজ্য সরকারের উচিত কি ছিল, কোন কোন জায়গায় গ্যাপ আছে, কোন কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় ঠিক আছে, কিভাবে মানুষকে হয়রানি করেছে, বা কিভাবে মানুষ তার ভোটাধিকারটা বাঁচাতে পেরেছে, সেটাকে স্টাডি করার। তার পরিবর্তে রাজ্য সরকার তার প্রশাসনকে দিয়ে নওশাদের বিরুদ্ধে কিভাবে মামলা দেবে, যারা পতাকাবান ছিল তাদেরকে কিভাবে তুলে নিয়ে যাবে, আফতাব দাঙ্গা সামলালে আফতাবের নামে কিভাবে নোটিশ আসবে, যে এখানে কার নামে মিথ্যা মামলা দেব, নওশাদকে কিভাবে জেলে রাখবো, তার ফন্দি ফিকে আটকাতে তৈরি আছে। বাংলার মানুষকে বাঁচাবো কিভাবে, তার জন্য কোনো গ্রাহ্য করেনি। আজকে যদি নোটিফিকেশন ইস্যু করে রাখতো স্টেট গভর্নমেন্ট, যে তার এই অথরাইজ যদি দিয়ে রাখতো যে এরা রেসিডেন্সিয়াল প্রুফ দিতে পারবে, তাহলে তাদের কাছে আমরা কি করতাম, রেসিডেন্সিয়াল প্রুফ নিতাম আর হিয়ারিং এ হাজির হয়ে যেতাম, চলো বুক ফুলিয়ে যেতাম। এখন একটু ভয় পাচ্ছেন তো, বুক ফুলিয়ে যে আমার সেই ডকুমেন্টস আছে, সেই রাস্তাটাও মমতা ব্যানার্জির সরকার বন্ধ করেছে। আর আপনাকে আমাকে কি বলছে, এই ইলেকশন কমিশন বদমাইশি করছে। হ্যাঁ, ইলেকশন কমিশন বদমাইশি করছে, বিজেপি বদমাইশি করছে, হ্যাঁ বিজেপি বদমাইশি করছে, কিন্তু বিজেপি ইলেকশন কমিশনের বদমাইশির মুখে, জোকের মুখে তো নুন দিতে হবে, তার জোকটাকে জব্দ করতে হবে। সেই নুনের দেওয়ার জায়গায় আপনি কেন নুনটা দিচ্ছেন না, সে লবণটা কেন দিচ্ছেন, জবাবটা তো রাজ্য সরকারকেও দিতে হবে ভাই। ও যোগ হলে ওকে তো জব্দ করতে হবে, যোগকে জব্দ করার জন্য লবণের প্রয়োজন, আর লবণটা রাজ্য সরকার, কিন্তু ওটা দিচ্ছে না। আমি বলছি আপনাদের আরো ভয়ঙ্কর দিন আনতে চলেছে রাজ্য সরকার। এই যারা নোটিফিকেশনে যাচ্ছেন এই নোটিশের বেসিসে, একটু খোলামেলা বলছি কারণ অসুবিধা হচ্ছে না তো। আমার মুড কিন্তু ভাই বিগড়ে গেছে, সেই বক্তব্য আমি তার দিতে পারছি না, তারপরেও বলছি এত মানুষ উপস্থিত হয়েছে, আপনাদের ধৈর্য বলতে হবে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন এতক্ষণ ধরে। আপনাদের বলি, আমি কালকে গিয়ে যেগুলো জানতে পেরেছি আমি আপনাদের শেয়ার করছি। যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে বলবেন, যদি এটা না হয় তাহলে মিথ্যে কথা বলেছে। যেগুলো বলেছে সেগুলো আমি মিডিয়ার সামনে এসে বলেছি। আপনাদের বলি, যদি কারো ভোটাধিকার বাতিল হয় তাকে একটা নোটিশ ইস্যু করা হবে, আপনি কি কারণে আপনার ভোটাধিকারটা বাতিল করা হলো। হ্যাঁ, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 2 কোটি, 4 কোটি, যদি যা বাতিল হবে, আমি বোঝানোর জন্য বলছি, আমি আশা করব একটা বৈধ ভোটারের নাম বাতিল হবে না। তারপরেও বলছি, যদি কারো বাতিল হয় একটা তাকে নোটিশ ইস্যু করা হবে, কি কারণে আপনার বাতিল করা হয়েছে। সেই নোটিশটা পেয়ে আপনি ডিও ডিস্ট্রিক্ট লেভেলের অফিসারের কাছে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারেন। সেখান থেকে যদি 5-7 দিন, আশা করবো 8 দিনের মধ্যে যদি একটা রেজাল্ট আসলে পজিটিভ নয় নেগেটিভ, তারপর আপনার চান্স আছে কোথায়,
তারপরে চান্স আছে কোথায়, সিও লেভেল অফ সিওস কে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরেও যদি রেসপন্স না আসে, যদি রিজেক্ট হয়, তারপরে তো আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী আছে। কিন্তু কিন্তু প্রশ্ন আমার এখানে, আজকে আপনি হেয়ারিং এ গেলেন, আপনার হেয়ারিং এর পরে আপনি বৈধ ভোটার কি অবৈধ ভোটার এখনো জানাচ্ছে না কেন? আপনি তো হেয়ারিং এ চলে গেলেন, অলরেডি আপনার কাজ খতম, হয় আপনার ভোটার লিস্টে থাকবে নয়তো কাটবে, এই দুটোর বাইরে তো হবে না। তাহলে আপনার থাকলো বৈধ কি অবৈধ, অবৈধ হলেই নোটিশ আসবে, বৈধ হলে নোটিশ আসবে না। তাহলে আপনার অবৈধ যদি হয় তাহলে নোটিশটা আজকে আপনাকে দিচ্ছে না কেন? এইটাই হচ্ছে খেলা, এটাই রাজ্য সরকার খেলতে চাইছে। আপনাকে আমাকে সেই এসআইআর এনআরসির ভয়, এনআরসি সি এর ভয় দেখানো হবে। কারণ যদি আজকে আপনার হাতে নোটিশটা চলে আসে, কালকে আপনি ডিস্ট্রিক্টে যে অ্যাপ্লাই করে দিলেন, করবে এক সপ্তাহ 7 দিন 8 দিনের মধ্যে ডিস্ট্রিক্টের কোনো শুরু হয়ে যাবে, নাহলে আপনি সিওর কাছে অ্যাপ্লাই করবেন। 14ই ফেব্রুয়ারি লিস্ট বার হওয়ার আগে আপনি আপনার জায়গায় আবার দাঁড়িয়ে যেতে পারবেন। কিন্তু রাজ্য সরকার কেন করছে না? এবার আপনি বলতে পারেন ওইগুলো সব ইআরওর হাতে থাকছে, ব্লক অফিসে থাকছে। ব্লক অফিসকে কন্ট্রোল কে করে? কেন্দ্র সরকার, ইসিআই না রাজ্য সরকার? নোটিশটা ইস্যু করতে বারণ, যদি আমি আফতাবকে বলে দিই যে তুমি আজকে আপনার কি বলে আমার পার্টির নেতৃত্ব বা আমাদের যারা আছেন, মুজিবরদাই তো দুটো নাম আছে বলুন না তো, হ্যাঁ ওই গলিয়ে ফেলি, তুষারেবদা বা মুজিবরদাকে আমি আমার পার্টির নেতৃত্ব, আমি বললাম আজকে আপনি প্রোগ্রাম করে বাড়ি যাওয়ার দরকার নেই, আপনি কলকাতায় চলুন। পার্টি নেতৃত্ব হিসাবে তো আমি চেয়ারম্যান, আমার কথা তো শুনবেই, উনি চলে গেলেন। আর এইদিকে এখানে কি বললাম, বাড়ির লোককে বলে দাও হারিয়ে গেছে, অন্যজনকে কি বলেন যে বলে হারিয়ে গেছে, তাহলে হই হবে তো ভাই। তো আমি সরকার, আমি যদি ইআরও আমার আন্ডারে, মানে বিএলও ব্লক অফিস আমার আন্ডারে, যখন নোটিশ ইস্যু করার দরকার নাই, তো সাহস আছে ওদের ইস্যু করার? কেন কবে ইস্যু করবে? আমার সন্দেহ যেটা হচ্ছে সেটা আমি বলছি ভাই, আমার সন্দেহ হচ্ছে ঠিক 11th আওয়ারে ইস্যু করবে, যখন না থাকবে ঘাট, না থাকবে ঘাট, তখন হই হবে, বাংলায় একটা অশান্তি হয়তো আগুন লাগতে পারে। আমি সন্দেহ করছি এটা ভাই, কারণ আমি জিজ্ঞাসা করেছি তো, ওই জন্যই আমি গিয়ে কালকে প্রায় 1 ঘন্টা কথা বলেছি, কোশ্চেনের উপরে কোশ্চেন করেছি। আর আমি ওকে রাখতে দিইনি অফিসারকে, আমি হাসি মুখে কোশ্চেন করেছি, আমি হাসি মুখে কোশ্চেন করি যাতে অফিসার না রেগে যায়। আমাকে উত্তর জানতে হবে তো, ওকে উত্তেজিত করি আমার লাভটা কি হবে? উত্তর দরকার। আমি বললাম স্যার যদি 1 লাখ মানুষের নাম কাটা যায়, কিভাবে আপনি 1 লাখ লোককে নোটিশ দেবেন? বলে 1 জন আর 1 কোটি মানুষ হলে যদি নাম যায়, 1 জন হলেও তাকে নোটিশ যাবে, 1 কোটি হলে নোটিশ যাবে। আমরা কবে যাবে? বলছে আমরা তো চাইছি, বারবার ডিস্ট্রিক্ট লেভেলে বলছি তাড়াতাড়ি, যদি বাই চান্স কারো কেটে যায়, কাটবে কি ডকুমেন্টসের ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্টস প্রোভাইড না করার জন্য। আমরা কেউ তার কাটা তার পার করে আসেনি, তাহলে আমরা ভয় কেন? তাহলে ডকুমেন্টসের সাবমিশনের হয়তো ত্রুটির জন্য। তাহলে উনি বলছে আমি বারবার বলছি, কিন্তু তারা নোটিশটা ইস্যু করছে না। তখন আমার সন্দেহ হচ্ছে হয়তো 11th আওয়ারে গিয়ে সবার একসাথে দেবে। হই করো, লাইট টায়ার জ্বালাও, রাস্তা অবরোধ করো, কি হবে? টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এই মুহূর্তে আর কি হবে? তখন শেষ তো। মানে কোনো না কোনো জায়গায় বিজেপি আর তৃণমূল এক প্ল্যান করে চলছে, আমার বিশাল সন্দেহ হচ্ছে। এইটা নিয়ে একটাও শুভেন্দু অধিকারী কথা বলছে না। শুভেন্দু অধিকারী মুখে শুনেছেন যে 1000 কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য এই গন্ডগোলটা হয়েছে? শুনেছেন? তাহলে কোথাও না কোথাও শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জি যোগ হয়ে সহজ সরল নিরহ মুসলমান দলিত আদিবাসীগুলোকে পেরেশান করা হচ্ছে। যাদের বাড়ি নোটিশ এসেছে, মুসলমানদের সব থেকে বেশি নোটিশ এসেছে, ওই মুসলমানদের সব থেকে বেশি নোটিশের মধ্যে সব থেকে বেশি হচ্ছে বানান ভুল, একার ওকার ভুল, টাইটেল ভুল। এটা আসেনি? তাহলে এটা তো অবাস্তবই না। তাহলে বলুন, এখন যদি আমি আমার কথা বলছি, আমি গেলাম হিয়ারিং এ, আমি ব্যর্থ হয়েছি, চলুন আমাকে নোটিশ দিয়ে দেবে যে তুমি ব্যর্থ হয়েছো, এই কারণে হয়েছো। ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, আমি মানুষকে ভুল পথে নিয়ে যাবার পক্ষপাতী নয়। আর আমি এই সঠিক কথা বলি বলে আমার সাথে পেরে উঠতে পারে না আমার নামে
মিথ্যা অপপ্রচার করে। আমার ভোটার লিস্টে আমার নাম উঠেনি, বাদ যাচ্ছে কেন সেটা আমাকে লিখিত দেবে। এবার লিখিত যখন দেবে, আমি বৈধ ভোটার হলে আমি এর উত্তর তো তৈরি করব ভাই, তৈরি করে আমাকে টাইম দিতে হবে। তো এই উত্তর তৈরি করে আমি ডিস্ট্রিক্ট লেভেলে আমি দিতে পারবো ডিওর কাছে। উত্তরে যদি ওরা মানে ওদেরকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে কোথায় দেবো? সিও লেভেল, সিও স্যারের কাছে। তাকেও না সন্তুষ্ট করতে পারলে আপনাদের খামচিহ্ন নেতা নওশাদ সিদ্দিকী আছে, সুপ্রিম কোর্টে গিয়ে এই তথ্যটা দেবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটা তো আগে আগে নোটিশটা দিয়ে দেওয়া দরকার। এটা দেখবেন লাস্টে দেবে আমার মনে হচ্ছে, একদম শেষে দেবে, সবার একসাথে সবাই হই হই করবে। সবার মানে যার যার নাম হয়তো বাদ যাবে, ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, হ্যাঁ এই দেখেন, এই যে নোটিশ এসছে, বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর এর সময়ে প্রস্তুত ভোটার তালিকায় আপনার বা আপনার পিতার নিজের নামের তালিকা অমিলের কারণে এবং আপনার গণনা ফর্মে দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে আপনি পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকার সাথে ভুলভাবে যুক্ত হয়েছেন। সেই তো নামের চব্য কেস, নামের কেস। এটা হতো না যদি 1000 কম্পিউটার অপারেটর দিত। ওই 1000 কম্পিউটার অপারেটর দিতে খরচ কত? 4 মাসে 4 কোটি টাকা মাত্র। আর এদিকে দুর্গাপুজোর অনুদান, খেলা মেলা করে, যদিও দুর্গা উৎসব কমিটিটা চায়নি। এ কি ভারতবর্ষে কি দুর্গা উৎসব এই প্রথম হচ্ছে মমতা ব্যানার্জিরা বলে? যুগ যুগ ধরে দুর্গা উৎসব হয়ে আসছে। বরঞ্চ সময় ছিল দুর্গা উৎসব কমিটি উৎসব করার পরে, পুজো করার পরে টাকা বাঁচিয়ে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিত। আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আমি যদি ভুল বলি আমাকে। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দুর্গা উৎসব কমিটি টাকা দিত। আর মমতা ব্যানার্জি এখন এমন দেখাচ্ছে ওরা টাকা না দিলে নাকি পুজোই হবে না। বলছে ও ঠাকুরকে অপমান করে দিচ্ছে, এটা নিয়ে প্রশ্ন সম্মুখীন করে দিচ্ছে। ভাবুন, অতশো কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। এই দেখছিলাম 1100 কোটি টাকা সম্পত্তি দুর্গাঙ্গন হচ্ছে। 750 কোটি টাকা জমির ওপরে মহাকাল মন্দির। ওরা যারা হিন্দু সমাজের মানুষকে চেয়েছে, ওটা হিন্দু সমাজের মানুষকে আজকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। বলুন, ওর থেকে যদি 4 কোটি টাকা দিত, বুঝতে পারছেন কোথায় মমতা ব্যানার্জি ধ্বংস করছে। তাই আপনাদের বলবো, আতঙ্কিত হলে কি এই সমস্যার সমাধান হবে? আপনার ভোটার লিস্টে নাম কেটে গেছে, আমি ধরছি তর্কের খাতিরে, আপনি আতঙ্কিত হবেন কেন? আপনার কারণটা এখানে তো দিয়েছে। কি কারণে আপনার নাম কেটেছে, তার কারণটা আপনাকে দেবে বলেছে। যতটুকু শুনেছি ভাই আমি বলছি, আমি একটু বাড়িয়ে বলছি না। তাহলে আমি আপনার যখন কারণ আপনি পাচ্ছেন, সেই কারণটাকে তো চ্যালেঞ্জ করতে হবে। তাহলে আপনি আতঙ্কিত হলে কি চ্যালেঞ্জটা করবেন কিভাবে? তাই বলবো, অযথা আতঙ্কিত হয়ে লাভ হবে না, সমস্যার সমাধান হবে না। মাথা ঠান্ডা রাখুন, যেটা আসবে সেটাকে আপনাকে কি করতে হবে? পার করতে হবে। সামনে বিপদ আসছে, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বিপদে ফেলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলা হচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম যে আমার 4 ভাই বোন, আমাকে 6 ভাই বোনের নোটিশ এসেছে কেন? আমি কি করেছি? আমার 2 ভাই বোন কোথায় থেকে উড়ে আসলো, আমি দেখতে চাই। আমাকে বলছেন অফিসার যে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনার হয়তো 4 ভাই বোন আছে, কিন্তু 2 জন কেউ আপনাদের বাপের নামে লিঙ্ক করেছে। তবে এটা কাদের কাজ হতে পারে? কিন্তু আমি এটা চুপ থাকার ছিল নয়, আমি আপনার কথা আমি বিশ্বাস করব কি করে? আপনার কথা আমি বিশ্বাস করব কি করে যে আমার 4 ভাইয়ের জায়গায় 2 জনকে আবার কেউ আমার বাপের নামে লিঙ্ক করিয়ে দিয়েছে? বলছে অপেক্ষা করুন, আমাকে ওটা কাগজ দেবে। আমি একটা কথা বলে এসেছি যে আমার বাপের নামে কারো যদি নাম জোগাড় করে, আমি তো এফআইআর করব, আপনাকেও কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। যদি না এফআইআর করেন, জানবা আপনারা এইগুলো সব ফেতনাগুলো লাগিয়েছেন। কি বলছি বুঝতে পেরেছেন? ফেতনা লাগাচ্ছে কে? একজনের নামে 20 জন, 25 জন, 30 জন বাপ হয়ে গেছে। একজন বাপ 30টা নাম ঢুকে গেছে বললো কালকে। করছে কারা? কারা করছে বলুন তো? 58,17,000 নাম বাদ পড়েছে। এই 58,17,000 নামের যদি রেশন তুলে কারা খেত এতদিন? ভাবেন শুধু, কারা খেত? 58,17,000 লোকের রেশন আপনি খেতেন, আমি খেতাম। একটা মাসে প্রায় 200 টাকা ভর্তুকি দেওয়া হয় রেশন পিছু। আপনারা যারা রেশন নেন, সবাই তো আমরা নিই না, আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি, সবাই তো নিই না আমরা রেশন, কিন্তু যারা রেশন নেন পার মান্থ প্রায় 200 টাকা ভর্তুকি দেওয়া হয়।
যে রেশন পায়, ওই 58 লক্ষ ইন্টু 200 টাকা পার মান্থ লুট হয়ে যাচ্ছিল। এবং এর পরে অনেক সাইকেল টাইকেল হ্যান ত্যান অনেক প্রকল্প আছে, সব কিন্তু ভোটার ধরে হয়। মানে কিভাবে লুট হতো বুঝতে পেরেছেন? আমি আবারও বলছি, আমি স্বচ্ছ ভোটার লিস্ট চাই, কিন্তু স্বচ্ছ লাস্টে যেটা বলে এসেছি সেটাও আমি আপনাদের বলে দিই। লাস্ট উঠে আসার সময় এটা বলে এসেছি, সাহেব স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে নওশাদ সিদ্দিকী, কিন্তু স্বচ্ছতার নামে অহেতুক যদি পেরেশানি করা হয়, যার ইচ্ছা নাম কেটে দেওয়া হয়, তাহলে এটুকু মনে রাখবেন, আপনাকেও ডেকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাব, ছাড়বো না আপনাকে। হাসি মুখে অবশ্য সেটা বলেছিলাম, বলে এসেছি। তাই আপনাদের বলবো, আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আতঙ্ক মুক্ত থেকে মাইন্ডকে ফ্রেশ রেখে আপনার এই সমস্যা থেকে আপনাকে আমাকে উতরাতে হবে। আমি যদি সরকারে থাকতাম এই সমস্যার সম্মুখীন নিশ্চিতভাবে হতো না। 2021 সালে সংযুক্ত মোর্চাকে যদি আপনারা সরকারে আনতেন এই দিন দেখতে হতো না। 2002 সালেও SIR হয়েছিল। বাপের বয়সী যারা আছে তারা বলুন, তারা কি আতঙ্কে ছিলেন? 2002 সালে SIR হয়েছে, তখন বামেদের সরকার ছিল, আর এখন সংযুক্ত মোর্চা সরকার বলছি। তাই বলবো, আগামী দিনে যদি এই অহেতুক হয়রানির হাত থেকে বাঁচতে চান এবং আপনি আপনার ডিগনিটি নিয়ে বাঁচতে চান, আসুন আমরা সরকার তৈরি করতে চলেছি আগামী দিনে 2026-এ। আপনারা আমাদের সাথ দিন। আমরা যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা প্রকৃত অর্থে লড়াই করতে চায়, একজোট করার চেষ্টা করছি, একজোট করে আমরা লড়তে চাইছি। আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি? সাথ দেবেন তো নাকি? তবে ওয়াকাফের সময় কি বলেছিল, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ভোটের সময়ও কিন্তু দিল্লিতে গিয়ে ভোটটা আমরা চাওয়াবো। হ্যাঁ, বলে এখানে নয়, ভোট চালো। আজকে এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আপনারা আস্তে আস্তে বিদায় নেন, আপনাদের পর আমি বার হব। আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন।